দর্শক, ক্রাইম ওয়াচ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বাজারের ব্যাগ হিসাবে অবৈধ পলিথিনের উৎপাদন, সরবরাহ এবং বাজারজাতকরণ বন্ধ হয়েছে 21 বছর হলো। কিন্তু এই পুরানো ঢাকায় আসলে বোঝা যাবে সেই আইনটি শুধু কাগজে কলমে আছে, বাস্তবে নাই। কারণ এই এলাকায় এমন কোনো ভবন নেই, এমন কোনো জায়গা নেই যেখানে অবৈধ পলিথিন উৎপাদন হয় না। এখন প্রশ্ন আসতে পারে, প্রকাশ্য দিবালোকে কোন সিন্ডিকেট সারা দেশে ছড়িয়ে দিচ্ছে এই অবৈধ পলিথিন? রাজধানীর পুরানো ঢাকার ইসলামবাগ। উঁচু ভবন থেকে তুলনামূলক কম উচ্চতার ভবনের ছাদ, খোলা জমির উপর নজর দিলে দেখা যায় রং বেরঙের প্লাস্টিক দানা। পুরো ইসলামবাগ জুড়ে রাস্তাঘাট, ভবনের নিচে, সিঁড়ির গোড়ায় শুধু পলিথিনের ছড়াছড়ি। অন্ধকার গলি ঘুপচিতে একটু থমকে দাঁড়ালে দেখা মেলে পলিথিন উৎপাদনের চিত্র। পথে যেতে যেতে যেদিক চোখ যায় সেদিকে শুধুই পলিথিন। পুরো এলাকা নিষিদ্ধ পলিথিনে সয়লাব। আলো আঁধারির পথ মারিয়ে ইসলামবাগ মদিনা মসজিদের গলির একটি ভবনের 3 তলায় ক্রাইম ওয়াচ টিম। ঘুটঘুটে অন্ধকার ভেদ করে দরজায় কড়া নাড়ি আমরা। দরজা খুলতেই চোখ ছানা বড়া। নিষিদ্ধ পলিথিন তৈরির প্রাতিষ্ঠানিক আয়োজন। এই কারখানায় কাজ করছেন শরীফ, হাসিব ও রোমেল। এই কর্মীরা ক্রাইম ওয়াচ টিমের উপস্থিতির কথা মোবাইল ফোনে জানান কারখানার ব্যবস্থাপক জয়নাল আবেদিনকে। হ্যালো, কই আপনি? কথা প্রসঙ্গে আমরা জানতে পারলাম এই কারখানার মালিকদের একজন মুরাদ। তবে মালিকের নাম বলতেও লুকোচুরি কর্মীদের। মুরাদ সাহেবের কারখানা না? হ্যাঁ, মুরাদ ভাই। মুরাদকে চিনি না। ও তো মাহাজনের ভাতিজা, ঠিক আছে, আমরা তো কারিগর। এই ভবনেরই 4 তলায় আরেকটি নিষিদ্ধ পলিথিন কারখানায় আমরা। আমাদের উপস্থিতির কথা মালিক পক্ষকে মোবাইল ফোনে জানানোর চেষ্টা করেন কর্মীরা। মালিক সম্পর্কে তথ্য দিতেও ভয় তাদের। এই ভবন থেকে বের হওয়ার পথে দেখতে পাই 3 তলার দরজায় তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন ওই কারখানার কর্মীরা। এবার আমাদের গন্তব্য পাশের আরেকটি ভবনে। সেখানে গিয়েও দেখা মেলে সরকারিভাবে নিষিদ্ধ পলিথিন তৈরির বিশাল আয়োজন। চারটি 5টি করে মেশিন, সেই মেশিন থেকে বের হচ্ছে নিষিদ্ধ পলিথিন। তা মেশিনের ছাঁচে ফেলে বাজারের ব্যাগে পরিণত করা হচ্ছে। আমরা জানতে চাইলাম এসব কারখানার মালিককে। মালিক পক্ষের নাম আড়াল করার জন্য বেশিরভাগ কর্মচারী দাবি করলেন
তারা নতুন এসেছেন, তাই মালিকের নাম জানা নেই। বলতে পারি আমি আইছি 6 মাস ধরে। মাহাজন দুইজন না তিনজন আমি তো জানি না, আমি এই লাইনে নতুন, মানে এই জায়গায় নতুন আর কি। এরপর ক্রাইম ওয়াচ টিম আরও একটি পলিথিন কারখানার উৎপাদন দৃশ্য ধারণ করে। উৎপাদনের পর এসব পলিথিন কোথায় নিয়ে কিভাবে বিক্রি হয়? এখান থেকে তো ট্রান্সপোর্টে যায়। এটা বিভিন্ন ট্রান্সপোর্টে যায়। এটা মুরাদ বের ওখান থেকে যায়, রহমতগঞ্জ থেকে যায়, আরো অনেক জায়গায় যায়। মুরাদ এলে আরো ট্রান্সপোর্ট আছে, সব ট্রান্সপোর্টে এটি তো আর আমরা নাম বলতে পারি না। কর্মীরা জানান, প্রশাসনকে সন্তুষ্ট রেখেই অবৈধ পলিথিনের বাণিজ্য করছেন কারখানার মালিকরা। এটা চোরা চাপ্পা বা কিছু তো না, প্রবণিত সব চলবে। তাহলে প্রশাসন ম্যানেজ, ওইটা তো তারাই জানে, ওটা আমার আর কি বলার আছে। পরিবেশ অধিদপ্তর মাঝে মাঝে আসে, মহাজনরা তেমনি ওটা ম্যানেজ করে। প্রশাসন এরা জানে, এরা কইতে পারে, আমরা এইসব কিছু কইতে পারি না, কারণ ওই প্রশাসনের লগে আমগো লগে তো লেনদেন না। ক্রাইম ওয়াচ টিম পুরানো ঢাকায় অন্তত 20টি নিষিদ্ধ পলিথিন কারখানার উৎপাদনের দৃশ্য ধারণ করে। বেশিরভাগ কারখানার কর্মচারীরা জানায়, এসব কারখানার মালিক মুরাদ ও তার সহযোগীরা। মুরাদের বলয়ের বাইরে গিয়ে কেউ চাইলেও এই নিষিদ্ধ ব্যবসা করতে পারে না। আমাদের সময় কোনো সময় দেখি নাই মাল নিতে। কখন নেয় মাল? তাহলে রাত্রেবেলা? কোথায় রাত্রেবেলায় নাম জানি না, মুরাদ ভাইয়ের নামটাই যত জানি। আপনার লালবাগের যত মহাজনরা আছে সবাই এরকম থেকে মাল পাঠায়। বিক্রয় নিষিদ্ধ অবৈধ পলিথিন উৎপাদন, সরবরাহ এবং বিপণন হয় প্রকাশ্যে। এই কাজটি করতে এসে বারবারই ঘুরে ফিরে একটি নাম আমরা পেয়েছি, সেটি হলো পলিথিন মুরাদ। কিভাবে সে তার সাম্রাজ্য ধরে রেখেছে সবার সামনে প্রকাশ্যে। পুরানো ঢাকার মিটফোর্ড হাসপাতাল খ্যাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল পার হয়ে পায়ে হাঁটার দূরত্ব চকবাজারের দিকে এগুতে ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ার। এর সামনে গিয়ে থমকে দাঁড়াতে হয়, কারণ বড় বড় ট্রাকে তোলা হচ্ছে পণ্য। 3 রাস্তার এই মোড়ে কিছুক্ষণ দাঁড়ালেই চোখে পড়বে 3 দিক থেকে আসছে ভ্যান গাড়ি। সেই ভ্যান গাড়ির উপর বিশাল বিশাল পলিথিনের বস্তা। ভ্যান গাড়ির সব পথ যেন থমকে দাঁড়ায় এই একটি পয়েন্টে। 2023 সালের 25শে ফেব্রুয়ারি রাত 1টার দিকে ক্রাইম ওয়াচ টিমের ক্যামেরা দেখে সতর্ক হয়ে ওঠেন অবৈধ পলিথিন ব্যবসায়ীদের এজেন্টরা। আমরা বোঝার চেষ্টা করলাম কি পরিমাণ পলিথিন জড়ো করা হচ্ছে এখানে। আগে থেকে নিয়ে আসা পলিথিন উঠানো হচ্ছে এক একটি ট্রাকে, আর ভ্যান গাড়িতে করে যেসব পলিথিন ভর্তি বস্তা নিয়ে আসা হচ্ছে তা নামিয়ে রাখা হচ্ছে ভেতরের গলিতে। গা ছমছমে পরিবেশ থাকলেও ক্রাইম ওয়াচের ক্যামেরা প্রবেশ করে গলির ভিতরে। গলির দুপারে থরে থরে সাজানো পলিথিনের বস্তা। তবে পলিথিন সিন্ডিকেট খুব সতর্ক। বস্তার ভেতরে যে পলিথিন আছে তা বুঝতে দিতে চান না আমাদের। আমরাও কৌশলী হলাম যাতে প্রকৃত চিত্র তুলে আনতে পারি। পণ্য পরিবহনে পথে পথে হয়রানি কেমন হয়, ট্রাক চালকদের কাছে এমন তথ্য জানতে চাইলাম। এমনও প্রশ্ন করলাম, বৈধ পণ্য পরিবহন করা হলে হাইওয়ে পুলিশ হয়রানি করবে কেন? গাড়ির কাগজপত্র থাকার সত্ত্বেও পুলিশেরা ধরে মনে করেন
বিভিন্ন হেন্নসব করে ফেলায়, এই হয়েছে সেই হয়েছে নানান ধরনের। আমরা কিসের ছবি তুলছি, কেন এসেছি, এমন প্রশ্ন ছিল মুরাদ সিন্ডিকেটের প্রতিনিধিদের। তাদের সেই প্রশ্ন এড়িয়ে এবার পাল্টা প্রশ্ন ছিল ট্রাকে অবৈধ পণ্য পরিবহন করা হয় কিনা। অবৈধ কোনো কিছু নাই তো মামলা হবে কেন? মামলা নেই আমাদের, যে না হয় হাইওয়েতে ধরলে গাড়ির সমস্যার জন্য ধরে, আমাদের মালের ব্যাপারে কোনো কিছু নেই। তবে তারা যে মিথ্যা তথ্য দিচ্ছেন তা বোঝা গেল লাইন ধরে আসা ভ্যান ভর্তি পলিথিন দেখে। তেসরা মার্চ আবারও দিনের আলোতে ক্রাইম ওয়াচ টিম সেই বিসমিল্লা টাওয়ারের সামনে ইমামগঞ্জে। প্রকাশ্যে গলির ভেতরে রাখা হয়েছে পলিথিনের বস্তা। এই বস্তার সাথে আরও বস্তা যোগ হয়ে ট্রাক ভর্তি হয়ে ছড়িয়ে পড়বে সারা দেশে। তবে এই পলিথিনের ব্যাপারে তথ্য দিতে সতর্ক এলাকাবাসীও। চাচা ওই এনটিভি আসছে বুঝছেন, এনটিভি এসে আমাকে বলতেছে যে মুরাদ ভাই অফিস কোনটা বুঝছেন, তাহেন আপনি দেখা দেবো। মাদকের চেয়েও নাকি অবৈধ পলিথিনের ব্যবসা রমরমা, তাই আয় বেশি, তাই ব্যয় করেই সব কিছু ম্যানেজ করেন মুরাদ সিন্ডিকেট। এই মুরাদ সিন্ডিকেটের হয়ে কিভাবে প্রশাসন কাজ করছে এই অবৈধ পলিথিনের সহযোগী হয়ে? পুরানো ঢাকার ইসলামবাগে প্রকাশ্যে উৎপাদন হচ্ছে সরকার নিষিদ্ধ বাজারের পলিথিনের ব্যাগ। সেই পলিথিন সারা দেশে ছড়িয়ে দেওয়ার মূল কাজটি করেন আমিনুল হক মুরাদ। নিজে যেমন একাধিক অবৈধ কারখানা পরিচালনা করেন, তেমনি পুরো পলিথিনের রাজ্য নিয়ন্ত্রণ করেন মুরাদ। অবৈধ পলিথিন উৎপাদন করলেই চলে না, মুরাদের বলয়ে না ঢুকতে পারলে সেই পলিথিন বিক্রি করতে পারেন না ওই ব্যবসায়ী। নিয়ন্ত্রণ করে মুরাদই করে সব কিছু নিয়ন্ত্রণ। গাড়িগুলো ঢাকা চকবাজার বাইক করে, তখন তার 10টা মোটরসাইকেল মহরম দেয়। পুরা আশেপাশে কোনো লোকজন আসেনি দেখার জন্য, গাড়িটা কোনো সামনে কোনো নিউজ দিতে পারেনি কই। মুরাদের নাম জড়ে ট্রান্সপোর্ট, মালটা ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় না, মানে ট্রান্সপোর্টটা উনি নিয়ন্ত্রণ করেন। ট্রান্সপোর্ট উনি নিয়ন্ত্রণ করেন, তার মাধ্যমে মাল দিতে হবে। তার 3-4টা ট্রান্সপোর্ট তার মাধ্যমে মাল দিতে হবে। কার মাধ্যমে? মুরাদ মিয়ার মাধ্যমে। স্বপন, রুবেল ও লালনের দাবি, অবৈধ পলিথিনের ব্যাগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়টি খুবই গোপনে করেন মুরাদ। কখনো কখনো পলিথিনবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান প্রশাসন আটক করলে সেই দায়ভার এসে পড়ে কর্মচারীদের উপর। এটা সিন্ডিকেটে দিতে হয় 50-60 হাজার টাকা প্রতি মাসে। এক একটা কারখানা? হ্যাঁ, সিন্ডিকেটের মাধ্যমে যা হয়, থানা যা জেনে যা যা লাগে সিন্ডিকেটের মাধ্যমে দেয়। পরিবেশ অধিদপ্তর সব সিন্ডিকেটের মাধ্যমে। তার গাড়ি ধরা খাইছিল কোথায়, মনে করছে আমি ধরছি, পরে আমি শুনি আমার নামে ওনারা মামলা দিছে, ছিনতাই মামলা দিছে। এরকম তো আমি একা না, আরো অনেকই খাইছি মিথ্যা মামলা। তাহলে উনি চাইলেই পুলিশকে দিয়ে মামলা করে? হ্যাঁ, উনি না চাইলে কি এদিকে আসতে পারছে টিম একটা? উনি চাইলে চকবাজার থানায় একটা না, অনেক 10টা মামলা হইতে পারে, সমস্যা নেই। পুলিশ ওনার কথাই চলে, চকবাজার থানা ওনার কথাই চলে। লালবাগ থানা? লালবাগ থানা এরকম, লালবাগ না, এরকম 2-4-50টা থানা ঢাকা শহরে চলে। মুরাদের কথা? সেদিন রাত্রে আমার মামলা দেয়, গাড়ি ধরছিলাম সেদিন রাত্রে, সাইডে দিয়ে গাড়িটা আমি আর ঢাকা যখন ব্যাক করি তখন আমার মুরাদের যাওয়ার পরে আমার পরে রাখিয়া দেওয়ার পরে ভ্যান চালক আলমগীর ও তার ভাতিজাকে মেরে রক্তাক্ত করেছে মুরাদ। সেই মারের ক্ষত শুকিয়ে গেছে, মীমাংসাও হয়ে গেছে। ভয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি আলমগীর ও তার ভাতিজা। এটা আমারই ঘটনা, এটা ঈদেরই ঘটনা, অনেক আগের। কার সাথে কে মারছিল? এই ব্যাপারে আমি জানি না,
এই ব্যাপারে আমার যে মারছে সেই আবার সব সমাধান করছে, এই ব্যাপারে কোনো কথা নেই। এই ব্যাপারে আমার অন্য লোক মারছে, কেউ মারে নেই মেরে। এই যে আপনার মায়ের দার আপনি নিজে স্বীকার করতেছেন, এটা আপনি না? না, এটা আপনি না, আমি। ঠিক আছে, এই সমাধান হয়ে গেছে। সেলিম অবৈধ পলিথিন পরিবহনে মুরাদের সহযোগী। সেই সেলিম নাকি পলিথিনবাহী ট্রাকে জিপিআরএস দিয়ে ট্রাকটি পুলিশে ধরিয়ে দিয়েছে। 2023 সালের 18 জানুয়ারির ওই ঘটনার পেছনে নাকি আরেক পরিবহন ব্যবসায়ী মোক্তার হোসেনের ইন্ধন ছিল। নির্যাতনের পর মোক্তার হোসেনকে জড়িয়ে সেলিমের স্বীকারোক্তি মোবাইল ফোনে ধারণ করে মুরাদের সহযোগীরা। এটা কি মুক্তার একা কাম? মুক্তার একলাই এই সমস্যা। মিরাজ ওরা কেউ ছিল না। আমার কথা তো কেউ বিশ্বাস করতেছে না, আমি কি করবো? কারণ মুক্তারে স্টেটমেন্ট দিছে, আমি করছি কাজ, কথা বুঝে কুরবান দিন আমার দেয়া কইছে তো সিলেটের মালে ঢুকাই দিই। মাইরা তো মোবাইল রেকর্ড করছে, তখন তো বলবো আমি বাধ্য, আমার জবানবন্দি নিছে। আমি আবার বলছে আমি যেভাবে বলবো তুই সেভাবে কবি, তখন তো সেই মোবাইল রেকর্ড করছে। সেলিমের এমন সাজানো স্বীকারোক্তির পর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমের সহযোগিতা নেন মুরাদ। মুক্তারকে চকবাজার থানায় নিয়ে 15 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে। পুলিশ আসছে, আপনার চকবাজার থানা যাইতে বলছে। আমি বললাম কি জন্য, কে যেতে বলছে? চকবাজার থানা ওসি সাহেব কাইয়ুম। তখন মুরাদও ছিল, তখন নিয়ে বলতেছে তোর নামে তো মামলা দিব, তো অস্ত্র মামলা, তোর ডাকাতি মামলা দিব। এই কথা বলাতে মনে করেন আমি তো মনে করেন আমার শরীর কাপড় ছুটে গেছে। আমার ওই টাকা নিয়ে আসে, পর ওসি সাহেব থানায় আসার পর ওসি সাহেবকে 15 লক্ষ টাকা দিয়া আমি একটা ছোট্ট একটা মামলা দিয়ে দিন, কালকে একটা উকিল ধরে নিয়ে জামিন হয়ে যাবো। হঠাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘুষ দেওয়ার জন্য 15 লাখ টাকা কোথায় পেলেন? যার কাছ থেকে 15 লাখ টাকা এনে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়েছেন মোক্তারের স্ত্রী, সেই ব্যক্তির কাছে সত্যতা জানতে যায় ক্রাইম ওয়াচ টিম। সামাজিক ও পারিবারিক মর্যাদাহানির অনুরোধের কারণে আমরা ওই ব্যক্তির ছবি প্রকাশ করছি না। মুক্তারের ওয়াইফ তো আমাকে বলে যে এরকম ঘটনা, আমি বিপদে আছি, আপনার ভাই বিপদে আছে, আমাকে জমি নিব না প্রয়োজনে, আমাকে ওখান থেকে 15 লাখ টাকা দেন, আমার দরকার। তো 15 লাখ টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি। আমি যাওয়ার পরে বলার পর কানাকাটি করার পর কিছুক্ষণ পরে আসি টাকাটা কি দেয়, বলে তো মুক্তার নাই। আমি বললাম মুক্তারের জন্য তো আমি টাকাটি করতেছি, আপনি তো আমার চিনেন, আর আমি টাকাটা আপনি দিচ্ছি, আপনি ভালো করে জানেন। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও চকবাজার থানার। আমি ওসি স্যারের রুমে যাই, যাওয়ার পর আমি টাকাটা দিয়ে বললাম যে স্যার আপনি তো বলছেন টাকা দিলে নাকি ছাইড়া দিবেন। বললো দেখেন টাকা তো দিছেন, এখন কিছু জানাজানি হয়ে গেছে, এখন তো আমি ওর একবারে ছেড়ে দিতে পারবো না, তো ছোট্টখাটো একটা মামলা আমি ওরে দিয়ে দিতেছি। 15 লাখ টাকা ঘুষ নেয়ার পরও মোক্তারের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। সেই মামলার বাদী মুরাদ। জামিনে বের হয়ে আসার পর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন মুক্তার। সেই সূত্রে ঘটনার তদন্ত করছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার। চকবাজার থানা যে অভিযোগের কথা বলতেছেন সে বিষয়ে আমাদের নলেজে আসার সাথে সাথে আমি আমার বিভাগের পক্ষ থেকে এবং কমিশনার স্যারের পক্ষ থেকে 2টা কমিটি গঠন করা হয়। তারা রিপোর্ট দিবে, রিপোর্ট দিলে তখন আপনারা সত্য প্রকৃত কি ঘটনা ছিল সেটা পূর্ণাঙ্গ আপনারা জানতে পারবেন, জানাবেন। অবৈধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণনের অভিযোগে সারা দেশে মুরাদের ট্রাক ধরেছে র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এখন পর্যন্ত অন্তত 20টি মামলা হয়েছে মুরাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। সেই মামলায় আসামি হয়েছেন মুরাদ, তার ভাই ও পরিবহন শ্রমিকরা। কিন্তু তারপরও থেমে নেই মুরাদের অবৈধ পলিথিন ব্যবসা। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা কি জানতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের মুখোমুখি ক্রাইম ওয়াচ টিম। ডাইরেক্টর রাজিনারা। কি নাম? রাজিনারা। প্লাস্টিকের উপরে কাজ করছে। জি জি জি। শি ইজ দ্য পারসন, আমি বলে দিচ্ছি। তার পরামর্শ মতো অধিদপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা পরিচালক রাজিনা বেগমের কাছে যাই আমরা।
ক্রাইম ওয়াচ টিম কথা বলে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা পরিচালক রাজিনা বেগমের সাথে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধে কী ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর? আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের কার্যক্রম অব্যাহতই আছে, তবে হয়তো আমরা শতভাগ সফল হয়েছে এটা আমরা বলবো না, কিন্তু আমাদের কিন্তু প্রচেষ্টা আছে। ৩,৫০০-এর উপরে মামলা করেছি আমরা। ৫,37,46,46,900 টাকা আমরা অর্থদণ্ড আদায় করেছি। আমরা প্রায় ১৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। কিন্তু শুধু যে আমরা অভিযান পরিচালনা করছি তা না, আমরা কিন্তু অন্যভাবে মানে অভিযান দিয়ে তো আসলে পুরোপুরি বন্ধ করা সম্ভব না। জনগণকে মোটিভেশন করা, সচেতন করা, সেদিকেও কিন্তু আমরা কাজ করছি। ক্রাইম ওয়াচ টিমের অনুসন্ধানে পুরানো ঢাকার নিষিদ্ধ পলিথিনের গডফাদার মুরাদের নাম এসেছে ঘুরে ফিরে। পরিবেশ অধিদপ্তরের কাছে কি তথ্য আছে মুরাদ সম্পর্কে? এই বিষয়টা তো আমি বললাম আমার জানা ছিল না, আমি জানলাম। এখন আমরা আমাদের এনফোর্সমেন্ট টিমকে জানাবো, তারা তাদের যে সিস্টেমে আছে তারা আশা করি তারা ব্যবস্থা নিতে পারবে। পরিবেশ অধিদপ্তরের কাছে কোনো তথ্য না থাকলেও মুরাদ যে অবৈধ পলিথিনের উৎপাদন, সরবরাহ ও ব্যবসা নিয়ন্ত্রণ করেন তা বোঝা গেল তার সহযোগীদের সাথে আলাপচারিতায়। এমনকি কেউ শত্রুতামি করে অবৈধ পলিথিনের ট্রাক ধরিয়ে দিলে মোবাইল সিডিআর উঠিয়ে তাকেও চিহ্নিত করা হয় বলে দম্ভ করে বলেন মুরাদ, যা অবৈধ। কারণ করছি যে আমি হয়তো সব কিছু করছি আপনার নামে যে কলেজ সিটি পাঠাইছে, এরকম কলেজ সিটি আমরা যদি একটা গাড়ি ধরাকে আমরা ওই সিটি বাই করি, গাড়ি ধরে টোটো বাই খারাইছে ভাই, তার টোটো বাই তাহলে নাম্বারটা দেন, পরবর্তীতে আপনারা যোগাযোগ করো। নাম্বারটা আমি নিলাম কিনা, একটাই নাম্বার আরও একটা আছে, ওই দিকে নাম্বার আমরা সিটি আনি, কলেজের সিটি আমরা আনতে পারি। আইলে আমরা মিলাই নাম্বার যে এই গাড়িটা যে এত দিনকে ধরলো, তাহলে 10 দিনের সিটি আনি আগে পরে, 10 দিনের লাগে হার লগে 4 নাম্বার মিলাম। অপর পরিবহন ব্যবসায়ী আলী এবং মোক্তার হোসেনের সাথে যে তার দ্বন্দ্ব, সেটিও সহযোগীদের জানিয়ে দেন মুরাদ। যে এই মুক্তারে ট্রান্সপোর্ট করছে, ওই যে আমার উপর ট্রান্সপোর্ট মাল দেবো না, ওই ট্রান্সপোর্ট মাল দেবো, কিন্তু আমার সাথে তো আমার বিজনেসের দিতে আল্লাহ তাআলার হুকুম, পার্টিরা একজোটে গেছে যে আমরা সারা মাল আনো না, তারা বুঝছেন। এই আলী এই গেমটা কইরা আমার তো কিমার আনার লেগে এই যে একটা আঙ্গে ভাঙ্গে লাগাই দিয়ে হাতে বন্ধ হয়ে লাগা, এই আনে আপনার এইটা বুঝছেন। কোটি কোটি টাকার নিষিদ্ধ পলিথিনের বাণিজ্য ধরে রাখতে মরিয়া মুরাদ, তাই প্রতিপক্ষকে ফাঁসাতে হামলা, মামলা এবং প্রশাসনকে ব্যবহারের অভিযোগ মুরাদের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে ইমামগঞ্জে মুরাদের কার্যালয়ে ক্রাইম ওয়াচ টিম। সেখানে তাকে না পাওয়ায় মোবাইল ফোনে বহুবার চেষ্টা করি মুরাদের বক্তব্য নেয়ার, কিন্তু মোবাইল ফোনও ধরেননি মুরাদ। অবৈধ মাদক বাণিজ্যের চেয়েও নাকি অবৈধ পলিথিনের ব্যবসা রমরমা, তাই এই নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা ধরাকে সরা জ্ঞান করেন। এই নিষিদ্ধ পলিথিন যাতে আমাদের পরিবেশ ধ্বংস করতে না পারে সেদিকে নজর রাখুন, সতর্ক থাকুন, সতর্ক করুন। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি বিএসসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvpd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatch@ntv। এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvpd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।